মারুফা আক্তার আমরা দেখলাম যে লাসিথ মালিঙ্গার মতন লিজেন্ড কিন্তু তাকে শেয়ার করলো তার বোলিং নিয়ে। নারী ফুটবল দল যখন কোয়ালিফাই করলো, এটা আমাকে আসলে ঈদের খুশি আমার লেগেছে। প্রিটি শিওর যে তারা ডেফিনেটলি এভাবে স্বপ্ন দেখছে, তারা একজন জ্যোতি হবে, তারা একজন মারুফা হবে। লাস্ট গোলের পর আমরা বাবা ছেলে দুজন মনে সব ভুলে গেছিলাম, মানে চিৎকার চেঁচামেচি। আপনি যে কোনো সেক্টরে একটা আইডল লাগবে, খেলায় হার জিত কিন্তু থাকবে। আমি দেখতে চাই কমিটমেন্ট, আমি দেখতে চাই গেম টেম্পারমেন্টের সাথে আমি ফিট ইন কিনা। Hello and welcome to another episode of Sports Weekly by Bongo. আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ ইসাম as your host. আর আজকে আমাদের সাথে একজন স্পেশাল গেস্ট এসেছেন, গতানুগতিক ক্রিকেটার ফুটবলার আমরা সবার সাথেই মিট করেছি বঙ্গর এই শোতে। তবে আজকে আছেন আমাদের সাথে সাইফুর রহমান ইভান, একজন অ্যাক্টর এবং প্রেজেন্টার। ওয়েলকাম ইভান ভাই। থ্যাংক ইউ সো মাচ। ইভান ভাই, আমরা এটা একটা স্পোর্টস উইকলি বাই বঙ্গ, এজ ইউ ক্যান সি এটা একটা উইকলি স্পোর্টস শো। উইল জাস্ট স্ট্রেট গো ইনটু স্পোর্টস, আপনার প্যাশন এরিয়া, অ্যান্ড উইল স্টার্ট অফ। দর্শক, আমরা শুরু করতে চাই অবভিয়াসলি মাত্র বাংলাদেশ নারী দলের নারী বিশ্বকাপের অধ্যায়টা শেষ। বাংলাদেশ দল সপ্তম পজিশনে শেষ করলো, সেমিফাইনাল খেলতে পারেনি। ইভান ভাই, আপনি খেলা দেখেছেন কিনা, কিংবা এই বিশ্বকাপে আরও তো অনেক কিছু অর্জন করার ছিল এবং অনেকগুলো মুহূর্ত ছিল যে অর্জন করতে পারতো বাংলাদেশের নারী দল, কেন মনে হলো যে এবার হলো না? আমি আসলে ইন্টারেস্টিংলি নারী দলের খেলা অনেক আগে থেকে ফলো করি। এখন তো আসলে ক্রিকেট বোর্ড তাদের পেজে বা ওয়েবসাইটে খেলা দেখায় এবং সোশ্যাল মিডিয়াতে নানানভাবে আসলে আমরা আপডেটগুলো পাই। আর এবার তো পুরো ওয়ার্ল্ড কাপটা আমার মনে হয় যে অনেকে এগারলি দেখছে নারী দলের খেলাগুলো, বিশেষ করে পাকিস্তানকে হারায় তারপরে খেলাটা শুরু করছে। তারপর কয়েকটা ক্লোজ ম্যাচ, আমরা ইংল্যান্ডের সাথে একটা ক্লোজ ম্যাচ আমরা আসলে হেরে গেলাম, সাউথ আফ্রিকার সাথে আমরা ক্লোজ ম্যাচ হেরে গেলাম, কিন্তু শ্রীলঙ্কার সাথে হারটা মানে একটা উদাহরণস্বরূপ ওই যে মানে ছেলেদের কাছ থেকে শিখছে, এরকম ট্রলও হয়েছে অনেক কিছু। তো এইটাতে আমার কাছে ব্যক্তিগতভাবে সমর্থক হিসেবে মনে হলো যে আমি জানি না, বোর্ডের তো অনেক ধরনের কার্যক্রম থাকে, তাদের প্রিপারেশন থাকে। নারী দলকে নিয়ে তারা অনূর্ধ্ব-15 ছেলেদের সাথেও একটা খেলা লাল সবুজ করেও খেললো, কিন্তু আরও যদি ওয়ার্ল্ড কাপ, তো আফটার অল ওয়ার্ল্ড কাপের জন্য যে ধরনের প্রস্তুতি ক্রিকেট বোর্ড থেকে বা সংশ্লিষ্ট জায়গাগুলো থেকে হওয়া দরকার ছিল নারী দলের জন্য, সেটাতে ঘাটতি আছে বলে আমার সমর্থক হিসেবে মনে হয়। দ্বিতীয়ত আমার কাছে মনে হলো যে টেম্পারমেন্টের ব্যাপার, পুরো 50 ওভার ফিল্ডিং করে আবার সেখানে ব্যাটিং করে ওই যে ক্যারি করাটা, এই জায়গাগুলো নিশ্চয়ই আমরা যদি বাইরে থেকে দেখি, তারা নিশ্চয়ই এখানে সংশ্লিষ্ট যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের তো আরও ভালো করে দেখার কথা। সেই জায়গাগুলোতে আমার মনে হয় ঘাটতি আছে। বাট দ্য কমিটমেন্ট আমাদের টাইগ্রেসরা যেগুলো দেখিয়েছে, বিশেষ করে মারুফা আক্তার, আমরা দেখলাম যে লাসিথ মালিঙ্গার মতন লিজেন্ড কিন্তু তাকে শেয়ার করলো তার বোলিং নিয়ে। সো এই অ্যাচিভমেন্টগুলো আমাদেরকে এখন তৃপ্তি দেয়, বাট আমাদের এখন অ্যাচিভ করার জায়গা আসছে। আমরা কিন্তু আই গেস যে একটা সেমিতে যাওয়ারও চান্স হয়তো থাকতো, অন্তত আমরা 5-6 শেষ করতে পারতাম। এই যদি পারতাম হতো, এই জায়গাগুলো আমার কাছে মনে হয় আমরা বাইরে থেকে আর কিছু করতে পারবো না। একটা ন্যাশন হিসেবে, স্পোর্টস লাভার হিসেবে সাপোর্ট করে যাচ্ছি। এটা সংশ্লিষ্ট ক্রিকেট বোর্ড বা যে সমস্ত খেলা যারা আছেন তাদের এখন খুব নড়ে চড়ে বসতে হবে, আর কোনো উপায় নাই, তাদের গাফলতি আছে। আপনি যে দুটো পয়েন্ট বললেন যে ঘাটতি ডেফিনেটলি প্রিপারেশনে ছিল এবং ফিটনেসে, আমার কাছে মনে হতো যে হয়তো 30-40 ওভার পরে যে কোনো ইনিংসেই দেখতাম, স্পেশালি ম্যাচের শেষের দিকে, তার ওই ফিটনেসের কারণে হয়তো কনসেন্ট্রেট করতে পারতো না। এটা কিন্তু খুব নর্মাল ব্যাপার। আমরা ইয়ের ম্যাচটার সাথেই বলতে পারি যে ক্যাচটা ড্রপ হলো শ্রীলঙ্কা না, এটা সাউথ আফ্রিকার ম্যাচে যে স্বর্ণা, ওর যে চোখ ভরা পানিটাও আমরা দেখলাম এখানে। কিন্তু দেখেন, ও খুবই ইয়াং একটা মেয়ে, সে ওই টাইমে ক্যাচ ড্রপ করলো। তারপর যদি আপনি আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না, খেলাটা ভালো করে ফলো করেন, আসলেই কিন্তু ওই যে টেম্পারমেন্টটা বা ফিটনেসের জায়গাটা, ওই জায়গাটাতে কিন্তু তারা পিছায় ছিল। তো এটা নিয়ে তো কাজ করবে কারা? কাজ করবে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তাই না? আমরা সমর্থকটা পারবো কি? আমরা এই যে রেভিনিউ দিচ্ছি, আমরা খেলা নিয়ে কথা বলতেছি, আমরা ইন্টারেস্টেড, আমরা আমাদের জায়গাগুলো কিন্তু করছি, আপনি স্পোর্টস শো করছেন। এবার সংশ্লিষ্ট যারা, তাদেরকে এই জায়গাগুলো নিয়ে কাজ করতে হবে। আমাদেরকে আর কষ্ট দেওয়ার অধিকার তাদের নাই, প্লেয়ারদেরও আমি সাধারণত এত মানে প্লেয়ারদের এত দায়ী করতে চাই না। ইভান ভাই, একটা জিনিস কি, বাংলাদেশ মহিলা দল দ্বিতীয়বারের মতন 50 ওভারে ওয়ার্ল্ড কাপটা খেললো। আগের বারও মানুষ খুব ফলো করেছিল আমার যত মনে, যখনই ওয়ার্ল্ড কাপ খেলে, এবং এটা খুবই নর্মাল ব্যাপার যে একটা যখন ওয়ার্ল্ড কাপ খেলা হয় তখন তো ওই দেশটা ওই দলটাকে সাপোর্ট করবে, এবং বাংলাদেশ দল আমার মনে হয় এইবার যে সাপোর্টটা পেয়েছে, এবং একটু ইজি অ্যাক্সেস ছিল খেলা দেখার, আমার ধারণা আমরা অ্যাপেও দেখতে পাচ্ছিলাম বা টিভিতেও দেখতে পাচ্ছিলাম, এটা একটা সুবিধা। তবে ফ্যান হিসাবে আসলে কি ফ্যানরা অনেক বেশি এক্সপেক্ট করে যে সেমি খেলে ফেলবো, সব খেলা জিততে হবে? আপনার কি মনে হয়? এটা আমার ফ্যান হিসেবেই আমার আসলে একটা দৃষ্টিভঙ্গি আছে। আপনি দেখবেন যে এটা আমাদের না, শুধু এই সাবকন্টিনেন্টে, আপনি ইন্ডিয়া, পাকিস্তান,
শ্রীলঙ্কাও মেবি বা আফগানিস্তানের কথা এখন বলতে পারি, নেপালের ক্রিকেট আপনি ফলো করেন, সবাই কিন্তু আমরা অনেক বেশি আসলে খেলা পাগল। এই সাবকন্টিনেন্টের কথা যদি বলি, অস্ট্রেলিয়া ওয়ার্ল্ড কাপ জিতে চলে গেল এয়ারপোর্টে, কিন্তু ওদের আসলে রিসিভ করার জন্য ওইভাবে কোনো উন্মাদনা দেখা গেল না। অনেক সময় ইংল্যান্ডে বলা হয় শুনি যে ইংল্যান্ড মাঝে মাঝে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ খেলে ওরা জানেও না, মানে এরকম একটা ঘটনা ঘটে। না আমি বলি, আমি 2019-এ ইংল্যান্ডে ওয়ার্ল্ড কাপ কভার করেছি, আমি ইংল্যান্ডে ছিলাম 1.5 মাস। মনে হচ্ছিল যে স্কুলের কিছু ফেয়ার মেলা হয় না, ওরকম একটা ভাব ছিল যে, বা একটা পরিবেশ ছিল যে আপনি একদম স্টেডিয়ামের কাছে যে, গ্রাউন্ডের কাছে যে জানতে পারবেন যে এখানটা বিশ্বকাপ হচ্ছে, কারণ ওদের কিন্তু ফ্রি অন এয়ার খেলা দেখায় না। হ্যাঁ, তো এখন দেখেন আমরা তো ইতিহাসগতভাবে আসলে এখন আলাদা আলাদা দেশ হয়ে গেছে, কিন্তু আমাদের সেন্টিমেন্ট, আমাদের কালচার, এগুলো কিন্তু স্পোর্টসের সাথে রিলেটেড। আমার কাছে ব্যক্তিগতভাবে যেটা মনে হয়, একটু দার্শনিক টাইপের কথা মনে হতে পারে, আমাদেরকে জাতি হিসেবে বাংলাদেশ বলেন বা আরও ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আমি বাংলাদেশের কথাই বলছি, আমরা আসলে এত বেশি নানান ক্রাইসিস, নানানভাবে ডিভাইডেড, আমাদের নানান কিছু নিয়ে, স্পোর্টস একটা সেগমেন্ট যেখানে হচ্ছে আমাদেরকে হ্যাপিনেসকে মিট করে। তো ওই যে আপনি বললেন সেমিফাইনাল, ফাইনাল, আমাদের এক্সপেকটেশন বেশি যদি আপনি বলেন, পাশাপাশি এটাও দেখেন যে আমরা এক্সপেকটেশনের পাশাপাশিও কখনো কিন্তু সাপোর্ট করার ক্ষেত্রে হাল ছাড়ি না। তার ফলে আপনার এক্সপেকটেশন তো গ্র্যাজুয়ালি হওয়ারই কথা। আমরা ক্রিকেট খেলছি এত বছর, আমরা সব ধরনের সুবিধাও মোটামুটি পাচ্ছি, আমাদের দর্শকদের কমিটমেন্টের জায়গা থেকে সেগুলো আমরা দিচ্ছি, এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাগুলোতে কাজ করলে আপনাকে কিন্তু কোনো সমর্থক বলছে না যে সেমি না খেললে, ফাইনাল না খেললে আমি তোমাকে আসলে এটা করবো সেটা করবো, সেটা কিন্তু করছে না। তারা কমিটমেন্টটা দেখতে চায়, তারা হেরে যাওয়ার মধ্যে বডি ল্যাঙ্গুয়েজটা, আন্তরিকতাটা দেখতে চায়। নারী দলকে তো কেউ বিমানবন্দরে গিয়ে গালাগালি করে নাই ভাই। তো কাজেই আমাদের এক্সপেকটেশন তো সত্যি, এবার এটা আমার কাছে মনে হয় লজিক্যাল, এবং আমরা একটু ইমোশনাল জাতি, আমাদের হ্যাপিনেসগুলো ওখানে মিট করতে চাই। আর একটা ব্যাপার একটু পার্শিয়ালি বলি, আমি একটু সংশ্লিষ্ট ক্রীড়া মন্ত্রণালয়ে যারা আছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই যে তারা একটা সিদ্ধান্ত নিয়েছে যে পুরুষ টিমের মতন নারী টিম তারা সমান পারিশ্রমিক এবং সুবিধাগুলো পাবে, সেজন্য থ্যাঙ্কস সমর্থক হিসেবে। হ্যাঁ, এটা দ্যাট মেক্স পারফেক্ট সেন্স, বিকজ সেম অ্যামাউন্ট অফ এফোর্ট দিচ্ছে, এবং এটা কেন এত বড় গ্যাপ থাকবে এটা আমারও মনে হয়। এবং আমার কাছে মনে হয় যে নারী দলের যেসব সদস্যরা এই পর্যন্ত উঠে এসছে তাদের একটা বিশাল কন্ট্রিবিউশন কিন্তু বাংলাদেশ ক্রিকেটে, বাংলাদেশের জাতি হিসাবে দেখেন, আপনি মারুফার কথা বললেন বা বিভিন্ন প্লেয়ার যারা খেলছে, কথা বলতে পারি জ্যোতি, হ্যাঁ জ্যোতি, এবং প্রতিটা প্লেয়ার, ধরেন ফারজানা, পিঙ্কি থেকে শুরু করে এখন নতুন প্লেয়ার যারা ধরেন রাবেয়া বা ঝিলিক, যারাই খেলছে, তারা কিন্তু উঠে আসাটা খুব ডিফিকাল্ট। একজন পুরুষ ক্রিকেটার, একটা ছেলে ক্রিকেটারের জন্য ঢাকায় এসে ক্রিকেট খেলা যেরকম, একজন নারী ক্রিকেটারের জন্য কিন্তু একদম অপোজিট। আপনি ফ্যামিলি থেকে একেবারে ফ্যামিলি থেকে আপনার বাধা তো থাকবে, মানে কিছু না কিছু বাধা তো থাকেই, ফ্যামিলি, সমাজ, তারপর কালচার, একদম বন্ধু বান্ধব, আরো অনেক কিছু আছে, সবকিছু মিলে ওইটা থেকে তারা পার হয়ে ঢাকায় আসছে। ঢাকায়ও তো ধরেন তাদের জন্য অত ফ্যাসিলিটিস কিন্তু নেই। আমি আপনাকে বলতে পারি ঢাকায় হয়তো 3টা বা 4টা মাঠে ক্রিকেট খেলে নারীরা, এবং অত ভালো ফ্যাসিলিটিস না, হয়তো শুধু নেটস আছে বা অনেক জায়গায় নেটসও নেই, তাদেরই কষ্ট করে খেলতে হয়, এবং তারা ওখান থেকে তারা যে লিগ খেলে, মানে পুরো জার্নিটা ইজ ডাবল অফ হোয়াট আ মেন্স ক্রিকেটার গোস থ্রু। সো আপনারা যখন ফ্যান, বা আপনি ধরেন হয়তো একেবারেই ক্রিকেটে কিংবা স্পোর্টসে ওরকমভাবে ইনভলভ না, আপনারা যখন এসব জিনিস পড়েন বা এরকম কোনো ধরেন কোনো প্রামাণ্যচিত্র বা কোনো ভিডিও দেখেন, আপনাদেরকে ইন্সপায়ার করে এসব স্টোরি? ডেফিনেটলি ইন্সপায়ার করে। যেমন আপনি তো বললেন মারুফারি এবারের গল্পটা তো মনে হয় সবাইকে টাচ করে গেছে, বা আমরা ফুটবল দলের কথা বলতে পারি, যখন একসাথে আমরা ময়মনসিংহের গ্রামটার কথা শুনতে পাই, তারা এখন এশিয়া কাপ খেলছে, মাশাআল্লাহ। এইটা ইন্সপায়ারেশন। আমার কাছে মনে হয় যে এই যে বাধাগুলোর কথা আমরা বলছি, অনেক সময় পরিবারই চায় না, বা সমাজ চায় না, বা আত্মীয় স্বজনরা চায় না। আমার কাছে মনে হয় যে ডে বাই ডে তারাও চেঞ্জ হতে শুরু করছে। কোনো বাবা যদি দেখবে এরপর থেকে যে তার মেয়েটা ভালো খেলছে, বা ছেলেদের কথাও বলতে পারি, আমার কাছে মনে হয় এখন থেকে তারা কোনো না কোনো জায়গায় গিয়ে একটু সাপোর্ট করা শুরু করবে, যে আজকে একটা অন্য যে কোনো প্রফেশনে ভালো করলে তার ফ্যামিলিকেও রিপ্রেজেন্ট করা হচ্ছে, তারাও একটা গর্ব করার মতন জায়গা পাচ্ছে। আমরা একটু পরে নারী ফুটবল, নারী ক্রিকেট টিম নিয়ে কথা বলছি। আমি আরেকটা জিনিস আপনার কাছে, মানে আপনার পার্সপেক্টিভটা ইম্পর্টেন্ট আমি মনে করছি, যে ইভান ভাই কি মনে হয় কিসের ঘাটতি সবচেয়ে বেশি? এটা কি ইনভেস্টমেন্টের ঘাটতি, মানে ফাইন্যান্সের ঘাটতি, ইচ্ছার ঘাটতি, নাকি ট্যালেন্টের ঘাটতি? কেন আমাদের শুধু বাংলাদেশ নারী দল, ক্রিকেট দল আমি বলবো না, সব মিলিয়ে স্পোর্টসে কিসের ঘাটতি আপনার মনে হয়? ট্রান্সপারেন্সি, আই গেস। প্রথমে আপনার মনে হয় ট্রান্সপারেন্সি। আমার কাছে মনে হয় যে আপনাকে জাতি হিসেবে কিছু কিছু জায়গাতে কিছু কিছু ব্যাপারে সবকিছুর ঊর্ধ্বে থাকতে হবে। তো স্পোর্টস এমন একটা জায়গা আমার কাছে মনে হয় যেখানে আমরা একটু আগেই বললাম যে কানেক্ট করতে পারি দল মত সমস্ত কিছু নির্বিশেষে। সেইখানে ইনভেস্টমেন্টে এখন আর
ওইভাবে আসলে আমি জানি না, ভিতরে সপ্তাহ আমি জানি না, সমর্থক হিসেবে দেখি যে ইনভেস্টমেন্টে ঝামেলা হওয়ার কথা না, বা স্পন্সররা যেভাবে এগিয়ে আসছে নানান ধরনের আমরা সেগুলোও পেয়ে যাচ্ছি। এই ট্রান্সপারেন্সির জায়গাটা যারা দায়িত্বপ্রাপ্ত হন, আবার ওই কথাটা বলতে হয় যে আমি আসলে এই খেলা নিয়ে ডেভেলপমেন্ট নিয়ে কাজ করব, ট্রান্সপারেন্সির মধ্যে কিন্তু সব চলে আসে। আপনার গুড প্ল্যানিং, আপনার ইনভেস্টমেন্টকে কিভাবে আপনি সেটাকে আপনি অ্যালোকেট করবেন নানানভাবে, আপনার সেখানে সবসময় একই রকমভাবে চলবে সময়টা তো এখন এরকম না, এই ডিকেটটা তো এরকম না, এটা পোস্ট মডার্ন সময়। আমরা এখন শুরুতে যেহেতু নারীদের দল নিয়ে কথা বলছি, নারীদের ইন্টারেস্ট দেখেন স্পোর্টসে আসার জন্য, নাকি আপনি দেখেন যে না ওরকম এখন ইন্টারেস্ট আসেনি ক্রিকেটে বা ফুটবলে? বাংলাদেশ ক্রিকেট যখন, ছেলেদের কথা বলছি, যখন আস্তে আস্তে গ্রোয়িং আপ হওয়া শুরু করলো, তখন আমরা যখন ছোট, আমার মনে হয় প্রত্যেকটা ছেলে ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখছে। তো নিশ্চয়ই নারীদের এই অগ্রযাত্রায় যদি আপনি মফস্বল বা জেলা শহর বা বিভিন্ন জায়গায় মেয়েদেরকে যদি আমি কানেক্ট করতে পারতাম, তাদের সাথে কথা বলতে পারতাম, আই এম প্রিটি শিওর যে তারা ডেফিনেটলি এভাবে স্বপ্ন দেখছে, তারা একজন জ্যোতি হবে, তারা একজন মারুফা হবে। সো আমার কাছে মনে হয় ইন্টারেস্টটা আছে, যদিও আমার যেহেতু আমার প্রাত্যহিক কর্মকাণ্ডের কারণে বা আমার ওই সরাসরি মিট করা হয় না, সেই জন্য আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা নাই, বাট আই এম প্রিটি শিওর যে এইটা ইন্সপায়ার করছে এবং অনেকেই খেলায় বা এই জায়গাগুলোতে আসতে চাইছে। ক্রিকেটেই আছি আমরা, ক্রিকেটেই থাকবো। নিশ্চয়ই বাংলাদেশের পুরুষদের ক্রিকেট দলের খেলা ফলো করেন। সদ্যই তারা ওয়েস্ট ইন্ডিজের সাথে 2-1 জিতলো ওয়ানডে সিরিজে, প্রায় 1.5 বছর পরে একটা ওয়ানডে সিরিজ জিতলো। একটা সময় শুধুই ওয়ানডে সিরিজ জিততো, টি-20 জিততো না, এখন আবার অপোজিট, টানা অনেকগুলো টি-20 সিরিজ জয়, এবং টি-20 দলটা হয়তো বেটার। আপনি কোনটা প্রেফার করেন অ্যাকচুয়ালি, টেস্ট, টি-20? আমরা কোনটা নিয়ে শুরু করবো বলেন? আপ টু ইউ। না আপনার কোনো আমার প্রেফারেন্স কাছে আছে? না, আমার কোনো প্রেফারেন্স নাই, বাট আমরা ওভারঅল কথা বলতে পারি, বিকজ আবার সামনে টি-20 ওয়ার্ল্ড কাপ আছে অবশ্যই। এখন টি-20 ওয়ার্ল্ড কাপ আছে সামনে, বাংলাদেশ দল হঠাৎ করে ছক্কা মারা শুরু করলো, নরমালি মারে না, গত 2 বছরের প্রায় 200-250 ছক্কা, বেশি ছক্কা মনে হয় হ্যাঁ বাংলাদেশ 200-250 ছক্কা হয়ে গেল। খুব কি ডিফারেন্স মেক করেছে দলে আপনার মনে হয় এই বিগ হিটিং? কিছুটা তো করেছে, খুব বেশি না, কিছুটা করেছে, বাট আপনি আসলে কোন ছক্কা মারলেই তো হবে না। আমরা তো মাঝখানে সাইফের একটা ইনিংস দেখলাম যে রশিদ খানের একটা ওভার মনে হয় মেডেন দিল, ওটাও আসলে খুব বেশি প্রশংসা পেল। গেম টেম্পারমেন্ট দেখে আসলে তো আপনাকে ছক্কা মারা হোক, ছক্কা তো ডেফিনেটলি মারতে হবে, টি-20 ছক্কা চারের খেলা, তো এটা গেম ডিপার্টমেন্টের সাথেও আসলে রিলেটেড। আপনি যদি ওভারঅল আমাকে বলেন যে এটা দেখতে ভালো লাগে যে বাংলাদেশ টিমের প্লেয়াররা এখন আসলে অনায়াসে ছক্কা মারছে, বিশেষ করে সাইফ হাসান, আমি সৌম্য সরকারের ব্যাটিংয়েরও ভক্ত, বা আমরা যখন খেলা দেখা শুরু করছি তখন আমার আফতাব আহমেদের ছক্কা মারা বা তার ব্যাটিং অ্যাপ্রোচ দেখতে ভালো লাগতো, আশরাফুল, মুগ্ধ হয়ে দেখতাম। তো সেটা ফ্যান হিসেবে আনন্দ দেয়, এবং সেটা আসলে একটা গেমের অন্যতম শর্ত, এটা নেসেসিটি, এটা আপনার থাকতে হবে। টি-20 গেমে আপনাকে ছক্কা মারার এবিলিটি টিমে লাগবে, সেটা দেখতে ভালো লাগে। কিন্তু আমি আসলে দিন শেষে যেটা আমার কাছে আমি আসলে ফিল করি, আমরা একটু আগে যেমন ট্রান্সপারেন্সির কথা বললাম, এখানে আবার একটু বলি কনসিস্টেন্সিটা লাগবে। যেই জায়গাটাতে বাংলাদেশ ক্রিকেটে যারা কাজ করেন তারাও আরও ভালো বলতে পারবেন, কিন্তু আমার কাছে মনে হয় যে কোথাও গিয়ে আমরা টি-20তে শিফট হয়ে যদি ওয়ানডেতে আসি, আমার মনে হয় পুরো মনোজাগতিক চেঞ্জটা ওখানে হয়ে যায়, ওটা আমরা অ্যাডপ্ট করতে করতে আবার একটা সিরিজ চলে যায়, আবার সেখান থেকে যখন টেস্টে চলে যাই ওই একই ঘটনা ঘটে। তো ওই জায়গাটা আমি খুব মিস করি, এবং ওই জায়গাটা অপেক্ষা আছে যে কাজ করুক কেউ এখানে। না মানে ফ্যান হিসাবে ধরেন আপনারা তো টিভিতে দেখছেন বা মাঠে থেকে খেলা দেখছেন, খুবই ইরিটেটিং লাগে, ফ্রাস্ট্রেটিং না, লাগে। এখন হয়ে গেছে কি জানেন, মানে কষ্টটা পেতে পেতে এখন আসলে কষ্টেরও এমন একটা রূপ তৈরি হয়ে গেছে যে আর তাকায় থাকা ছাড়া আসলে কোনো উপায় নাই, মানে আর কিছু আসে না ভেতর থেকে। কিন্তু এইগুলো বেশি ফ্রাস্ট্রেটিং লাগে না, এই যে ধরেন ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং বা কমন সেন্সের অভাব, যেটা খুব ক্লিয়ারলি বোঝা যায়। আমরা প্রেস বক্স থেকে খেলা দেখি, আমি অনেক বছর ধরে দেখছি, একই জিনিস দেখছি বারে বারে। সেই ব্যাঙ্গালোরে যা দেখেছি সেদিনও সেটা দেখলাম যে ডিসিশন মেকিং খুব পুয়ার। তো আপনি যখন খেলা দেখেন অ্যাজ আ ক্রিকেট লাভার, আপনি তো অনেক বছর ধরে খেলা দেখছেন, আই এম শিওর আপনি সেই পুরনো ওয়েস্ট ইন্ডিজ দলের খেলা দেখেছেন, পাকিস্তানের সেই এখন আমি হাইলাইটস দেখি, আমি সেদিনও শেনওয়ানের একটা ফিচার পরে আমি ওটা খুঁজে ইউটিউব থেকে আবার পুরো 24 মিনিটের হাইলাইটস দেখছি। তো ওগুলা যখন আমরা যেটা দেখে বড় হয়েছি, ওইসব ম্যাচ, ওইসব আইকনিক ক্রিকেট স্টার্স বা সুপারস্টারদের দেখে, এখন আপনার কি মনে হয় যে বাংলাদেশ দল একটা টাইমে তো খুব ভালোই খেলতো, একটা টাইম 4-5 বছর ছিল খুব ভালো একটা শিফট ছিল, 2022-এর শেষ পর্যন্ত বলা যায় যে একটা ফ্লোতে ছিল, তারপর থেকে হারায়ের বৃত্ত থেকে বের হতে পারছে না, এবং খুব কন্ট্রোভার্সিও বেড়ে গেছে। আমি জানতে চাচ্ছি যে পুরনো ক্রিকেট দেখে ওই ফিলিংটা হয় যে বাংলাদেশ কখনো এটা রিক্রিয়েটও করতে পারছে না, মানে আমরা আমাদের ইয়োতে যা দেখতাম ক্রিকেটটাকে আরও দেখা যাচ্ছে যে কিছু কিছু সিদ্ধান্ত নিয়ে আরও নিচের দিকে ড্র্যাগ করছে। এই জায়গাটা আপনি যদি বলেন, আমি আবার এখানে একটু অপটিমিস্টিক, মানে
এটা আমার পার্সোনাল নেচারও বলতে পারেন। আমি সব করি, বকাবাজি করি, আমি কষ্ট পাই, আমি ফ্রাস্ট্রেটেড হই, আবার দিন শেষে আসলে আমি এর মাঝখান থেকে না এক ধরনের পজিটিভিটি দেখতে পাই। আপনি দেখেন, আপনি নিজেই তো বললেন যে আমরা T20 8টা সিরিজ পরে একটা সিরিজ জিতলাম, তাই না? এখন দেখেন এই প্রত্যেকটা ম্যাচকে এখন যেভাবে আসলে আতশ কাচের নিচে ফেলে সমর্থক, সাংবাদিক, এমনকি আরও যারা সংশ্লিষ্ট আছেন, এখন বিদেশের অনেকেও বাংলাদেশ ক্রিকেট নিয়ে কথা বলেন, সেইখান থেকে দেখেন আপনি রেজাল্ট কিন্তু বের হয়ে আসছে। এবং ডে বাই ডে সামনে যে টেকনোলজি বলেন বা সব কিছুর এক্সেস বলেন, যে সময়টা আসতেছে, তখন কেউ যদি আসলে সেই মান্ধাত্তা আমলের চিন্তা নিয়েও ক্রিকেট যে কোনো বোর্ডে বসে তার ইচ্ছে অনুযায়ী করতে চান, সেইটাও সামনের সুযোগ থাকবে বলে আমার মনে হয় না। ফুটবলে চলে যাব, বাংলাদেশের মেন্স ফুটবল টিম গত কিছুদিন ধরে একটা নতুন একটা জোয়ার আসছে, অবভিয়াসলি বিকজ বাইরে থেকে প্লেয়ার এসছে কতগুলো, স্পেশালি হামজা চৌধুরী। কেমন লাগছে? এবং আমি শিওর আপনি যেহেতু অলরেডি 90s এর মেনশন করলেন, নিশ্চয়ই আপনি তখনও ফুটবল ফলো করতেন, এখন একটা নতুন ক্রাউডও আসছে। হাউ ডাজ ইট ফিল এজ এ ফ্যান? প্রথমত হচ্ছে আমি কলেজ লাইফ থেকে ইউরোপিয়ান ফুটবল দেখি, বন্ধুদের পাল্লায় পড়ে। প্রথমে বুঝি নাই, দেখতে দেখতে যখন গ্যালাকটিকো, রিয়াল মাদ্রিদে রোনালদোরা সবাই খেলছেন, এরপর এত বেশি ভাল লেগে যায়। এরপর থেকে না ফুটবল আসলে আমার সাবকনশিয়াস মাইন্ডে লাইফের একটা পার্ট হয়ে গেছে। এবং তারপর যখন দেখি ব্রাজিল, আর্জেন্টিনা বা অন্যান্য টিম যখন এভাবে খেলছে, খুব মনে মনে ভাবি যে আমার দেশটা একটা ম্যাচ অন্তত এভাবে খেলুক, যে ওটা নিয়ে উন্মাদনা হবে। বা আগে শুনতাম যে বাংলাদেশ এরকম খেলছে, সেটা নিয়ে একটা উন্মাদনা আছে। তো একসময় আশা ছেড়ে দিয়েছিলাম যে জীবদ্দশায় ওই দিনটা দেখতে পারবো কিনা জানি না। সেখান থেকে আলহামদুলিল্লাহ, মানে বাংলাদেশ ফুটবল নিয়ে যে ধরনের উন্মাদনা এখন তৈরি হলো, হামজা, ফাহমিদুল, সামিদ সোম, জায়ান বা আরও অনেকে আসবেন, আই গেস ট্রেভর যদি ইনশাল্লাহ আসেন, আমাদের নাম্বার 9-এর একটা ঝামেলাও ঘুচবে। এবং সবার মধ্যে ইভেন আমি আপনাকে একটা উদাহরণ দিই, লাস্ট হংকং ম্যাচে, হোম ম্যাচে আমি আর আমার বাবা একসাথে খেলা দেখছিলাম, এবং লাস্ট যখন 3 নাম্বার গোলটা, মানে আমার বাবা হচ্ছেন, আমি তাকে এখনও মোটামুটি রেসপেক্টের যে ভয়টা আছে না ওরকম, মানে আর্মি পার্সন ছিলেন, শিক্ষক ছিলেন, ওইখান থেকে উনি এখনও খুব ফিট, তো ওনার সামনে ওইভাবে আমি আসলে উল্লাস করা বইটা করি না, একটু পরিমিত। লাস্ট গোলের পর আমরা বাবা ছেলে দুজন মনে সব ভুলে গেছিলাম, মানে চিৎকার চেঁচামেচি। সো যখন 3-3 হয়, 3-3 হয়, হ্যাঁ, এবং আমি আমার বাবাকে দেখো অবাক, মানে আম্মু বুঝতেছিল না কি করতেছি আমরা, মানে উনিও এমন চিৎকার বা এমন কিছু করলো, মানে এটা আসলে কিছু জিনিস না আপনি এক্সপ্লেইন করতে পারবেন না। সো নিজের দেশ বাংলাদেশ, সেখানে তারা এইভাবে আসলে খেলছে, সো আমি খুবই হ্যাপি যে এই দিনগুলো অন্তত দেখতে পাচ্ছি। হ্যাঁ, মানে একটা এটাতে অনেক ডিবেট হবে যে দলটা আসলে কোন দিকে যাবে, যে শুধুই কি প্রবাসীরা খেলবে কিনা, এখান থেকে কোনো ট্যালেন্ট আসবে কিনা। আমার মনে হয় ইটস আ লেজিটিমেট কোয়েশ্চেন, কিন্তু প্রবাসীরা যদি সত্যি ভালো হয়ে থাকে, ইভেন ফর ক্রিকেট, ওয়াই নট কল দেম? আমাদের যদি লেজিটিমেট একটা চান্স থাকে ভালো করার। না ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। আমরা যদি ফ্রান্স টিমকে দেখি যে বছর ওয়ার্ল্ড কাপ জিতলো, আপনার সবই তো প্রবাসী ফুটবলার। কেপ ভার্দে এবার যে কোয়ালিফাই করলো, 6 লাখ না 5 লাখ নাকি জনবসতি, তাদের নামটাই তো জানতাম না। তাদের তো সব, দেখেন আপনি বললেন ফ্রান্স ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, তারাও বাইরের প্লেয়ার নিচ্ছে। সব কেপ ভার্দে ফার্স্ট টাইমার বাইরের প্লেয়ার নিচ্ছে, ওয়ার্ল্ড কাপ খেলছে তারা। এক্স্যাক্টলি। মরক্কো সবই কিন্তু বাইরের প্লেয়ার। তো এখন এইখানে আসলে আপনার এই ক্রাইসিসটা ফিল করা বা এই প্রশ্নটা আসতে পারে, আপনি আনতেই পারেন, প্রশ্ন করাও দোষের কিছু নয়, কিন্তু সেটা যেন এমন না হয় যে প্রসেসটাকে ক্ষতিগ্রস্ত করে। হ্যাঁ, এটা আপনি আর্জেন্টিনার মেসি বা ওয়ার্ল্ডের মানে সর্বকালের সেরা ফুটবলার যাকে বলা হয়, সে তো স্পেনের হয়েই খেলার কথা ছিল, তাই না? সে তো আর্জেন্টিনাতে মনে হয় কতদিন, মানে লাইফে কতটুকু সময় খেলেই নেই। তো আপনাকে আসলে এই জায়গাগুলোতে উদার হতে হবে, এবং আমি বিশ্বাস করি যে এইভাবে প্রসেসটা শুরু হয়ে গেলে দেশের ফুটবলার যারা আছেন তাদের আরো ক্যাপাবিলিটি আছে, এবং তারা আরো ওই সাহসটা করতে পারবে। শুধু প্রবাসীরা এসে এখানে খেলবে না। ধরেন হামজা, সামিদ সোমরা যদি রেগুলার আসতে শুরু করে, আই এম শিওর যে ওদের কমিউনিকেশনে বাংলাদেশ থেকেও হয়তো ঠাকুরগাঁয়ের একটা ছেলে, বরিশালের একটা ছেলে দেখবেন যে ওই সমস্ত লিগে ইনশাল্লাহ সামনে খেলতে যাবে, তাই না? তো এটা, এই যে ড্যারেন সামি নেট একজন বলারকে অফার দিলেন সিপিএল খেলার জন্য, সো আপনার পুরো পৃথিবী যেখানে এখন আসলে কানেক্টিং ডট, সো আপনাকে এই জায়গাটাতে আসলে উদার হইতে হবে। হামজার খেলা আমরা দেখেছি, ইনফ্যাক্ট এফএ কাপ ফাইনাল যখন জিতলো, আমি খেলাটা আমি দেখেছিলাম, লেস্টার সিটি যখন চ্যাম্পিয়ন হলো, লেস্টার সিটির মতন টিমে খেলা একজন প্লেয়ার এখানে যে ফিট ইন করছে, আপনার কি মনে হচ্ছে সে নিজেকে অ্যাডজাস্ট করে নিচ্ছে, না অন্যরা নিজেদেরকে অ্যাডজাস্ট করছে খেলার মাঠে? নাইস কোয়েশ্চেন। আমি তার আগে মেনশন করতে চাই আরেকটা প্লেয়ারের কথা, মানে বিগ থ্যাঙ্কস টু আওয়ার ক্যাপ্টেন আমাদের। গুড মেনশন, গুড রাইট, বিকজ আসলে দেখেন
এই প্রসেসটা যখন শুরু হয় তখন যে কোনো একজনকে বিলিভ করতে হয়েছে, ওই সাহসটা করতে হয়েছে যে আমি এরকম একটা তারা তো সরাসরি তাদের হয়তো বাবা আমাদের দেশের, তাদের দাদা হয়তো আমাদের দেশের, মা আমাদের দেশের, তাই না? যে কোনোভাবেই হোক আপনার বাংলাদেশকে তারা পার্টিসিপেট করতে এগ্রিড, যে উপায়ে যেভাবেই হোক না কেন। তারপরের যে প্রশ্নটা, হামজার কথাটা যে আপনি বললেন যে আপনার ফুটবল বা যে কোনো উইংয়ে, যে কোনো ক্রিয়েটিভ জায়গাতে আপনার একটা আইডল দরকার হয়, তাকে ঘিরে কিন্তু পুরো প্রসেসটা চেঞ্জ হয়ে যায়, তাই না? আমি যদি ভুল না করি, আমার তাই মনে হয়। আমার কাছে ইট ক্যান বি আ প্লেয়ার, ইট ক্যান বি আ কোচ, বাট ইউজুয়ালি প্লেয়ার হলে ভালো হয় আর কি। হ্যাঁ, আপনি যে কোনো সেক্টরে বলেন, আমি শুধু স্পোর্টস সেক্টর বলছি না, আপনি যে কোনো সেক্টরে একটা আইডল লাগবে। আমার কাছে মনে হয় হামজার এখানে আসলে নতুন করে নিজেকে ফিট ইন করার অবশ্যই একটা প্রক্রিয়া আছে, কিন্তু তার জন্য এটা খুবই আসলে অত বিগ ডিল না। হামজাকে যেটা করতে হয়েছে প্রথম দিকে ওই সিদ্ধান্ত নেওয়ার সময়ে প্রচুর মেন্টাল স্ট্রাগল বা ডিসিশনের জায়গাটা করতে হয়েছে, বাদ বাকি এখন আসলে সবাই ওই হামজা প্রসেসে ফিট ইন হয় বলে আমার মনে হয়। নারী ফুটবল দল পপুলারিটির দিক থেকে অবভিয়াসলি পুরুষদের ক্রিকেট দল নিয়ে সবাই সারাক্ষণ ফেসবুকে লিখতে থাকে, বাট আমার পার্সোনালিও মনে হয় যে অনেক সময় আমাদের নারী ফুটবল দল কি সেই সম্মানটা পায় বা সেই লেভেল অফ রেসপেক্ট পায়। এইখানে আবার আমি দায়ী করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন, কারণ আমার কাছে মনে হয় ন্যাশনের কাছ থেকে সেই রেসপেক্টটা তারা পাচ্ছে এবং মানুষ সেই রেসপেক্টটা দেওয়ার জন্য মুখিয়ে আছে এবং তারা দেয়। কিন্তু যাদের আসলে মানে রাষ্ট্রীয়ভাবে বা রাষ্ট্রের জায়গা থেকে বা বোর্ডের জায়গা থেকে বা অন্যান্য আরও যারা বেসরকারি বিভিন্ন ধরনের স্পন্সর বা বড় বড় প্রতিষ্ঠান আছেন, তাদের জায়গা থেকে তাদেরকে যেভাবে প্রমোট করা দরকার, তাদেরকে যেভাবে সামনে এনে ওই সম্মানের জায়গাটা দেওয়া দরকার, সেই জায়গাটাতে প্রচুর ঘাটতি আছে, তারা সেটা পায় না। এটা ট্রু, কিন্তু আমাদের ফ্যানদের জায়গা থেকে না বা মানুষের জায়গা থেকে না, মানুষ মানে উজাড় করে এখন ভালোবাসে আমাদের নারীদেরকে। আমি একটা লেখাও ফেসবুকে লিখছিলাম যে এই প্রসঙ্গে বলি যে বাংলাদেশের জন্মলগ্ন থেকে যদি ইতিহাসটা বলেন আপনি, 71 থেকে শুরু করে যতগুলো আন্দোলন, গণ আন্দোলন, স্পোর্টস বা লাস্ট 24-এর কথা যা কিছু বলেন, আপনি দেখবেন যে নারীদের অবদান সবচেয়ে বেশি প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ, কিন্তু এই জায়গাটা আমরা নানানভাবে স্কিপ করে যাই। তো সেই জায়গাটাতে নারী দলের প্রতি আসলে আরও কিভাবে সঠিক আচরণটা করা যায় সেটা নিয়েও তারা ভাববেন, সেটা নিয়েও আমরা রেডি আছি, কিন্তু আমরা তাদের নিয়ে আরও বেশি মাতামাতি করতে, যৌক্তিক মাতামাতি করতে, তাদেরকে আরও ইন্সপায়ার করতে আমরা ফ্যানরা তৈরি আছি। ইভান ভাই, থ্যাংক ইউ আমাদের শোতে স্পোর্টস উইকের বঙ্গতে আসার জন্য। আজকের জন্য আমরা এতটুকুই। ফ্যান্স আমরা খুব ভালো একটা ডিসকাশন করলাম স্পোর্টসের, ইনফ্যাক্ট অনেক ডেপথে চলে গিয়েছি। ইভান ভাই ইজ এ ভেরি লার্নেড পার্সন, অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর একটা এটা সময় হলো আপনার সাথে কাটাতে পারলাম এবং অ্যানালিসিসটা খুব ভালো হয়েছে। আমরা এই শোটা দেখব রবিবার রাত 9টায় বঙ্গর সব প্ল্যাটফর্মে, ইনক্লুডিং দি ওটিটি প্ল্যাটফর্ম, তাদের ইউটিউব এবং ফেসবুকেও। অবশ্যই দেখবেন। টিল দেন, গুড বাই।